দিয়ার বিধবা মেজো মামনির সাথে দেখা হলো সাদিকের। ভদ্রমহিলা দেখতে খুব সুন্দরী, আর বেশ লম্বাও। তিনি সাদিককে দেখেই চিনতে পেরে গেলেন। মুচকি এসে সাদিকের সাথে কুশল বিনিময় করলেন, স্বাভাবিকভাবেই কথা বললেন। সাথে 4 দিন পর্যন্ত সাদিকের বন্ধুদের নিয়ে বাড়িতে থাকতেও বললেন। মরা বাড়িতে যখন ঢুকেই পড়েছে, 4 দিন শেষ করে যাওয়াই ভালো। সাদিক একটা বিশেষ কারণে রাজি হলো, আর নহাস তো এক পায়ে রাজি। তরুণা মোহিত আনন্দের সাথে রাজি হলো। তাদের সবার মতে এই চট্টগ্রাম শহরের অর্ধেক সৌন্দর্য দিয়ার নানা বাড়ির বাগানেই আছে। সাদিক তানহার মাকে দেখে খানিক অবাকই হলো। ভদ্রমহিলার চোখে কান্নার লেশ মাত্র নেই। দেখে বোঝাই যায় না যে ওনার স্বামী মরেছে। সাদা শাড়ি পরে কি স্বাচ্ছন্দ্যে না ঘুরে বেড়াচ্ছেন তিনি। এমনকি তানহার বাবাকে যখন কাফন মুড়ি কাঁধে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও তানহার মা একদমই কাঁদেননি। কি সাংঘাতিক ধৈর্য! তবে মুখটা মলিন ছিল খুব। এতটুকু বোঝা যাচ্ছিল যে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিল উনি। তানহাও কয়েক ফোঁটা চোখের পানি ফেলেছে, মানে অল্প কেঁদেছে, একদমই অল্প। দিয়ার মা আর নানু তো মাটিতে গড়াগড়ি খেয়ে কান্নাকাটি। তাদের দেখলে বোঝা যায় যে এটা একটা মরা বাড়ি। দিয়া অবশ্য সেভাবে কাঁদেনি, কিন্তু তার কান্নাটাও খুব সিরিয়াস ছিল। দিয়ার মা কাঁদতে কাঁদতে দিয়াকে জিজ্ঞেস করেছিলেন সে এক্সাম না দিয়ে এখানে কেন আসলো। এক্সামটা দিয়ে ফেললে কি এমন ক্ষতি হতো? এটা দেখে সাদিকের মনে হলো মা মাই হয়, মায়েরা কখনো বদলায় না। বিকালের দিকে যখন ভিড় কমে এলো, সাদিক দেখলো তোফা দোলনায় বসে চোখ বন্ধ করে গুনগুন করছে। সাদিক তোফার পাশে গিয়ে বসল। এর আগেও সে অনেকবার দেখেছে মেয়েটি চোখ বন্ধ করে গুনগুন করে। সাদিকের কারণ জিজ্ঞেস করলে তোফা বলে, আমি চোখ বন্ধ করলেই আব্বুকে দেখি। তখন আমার মনে হয় আব্বু সাথেই আছে, আর আমার পাশেই বসে আছে। তাই আমি দোলনায় বসে আব্বুর সাথে কথা বলি। আমার খুব ভালো লাগে। সাদিকের খুব ভালো লাগলো। মেয়েদের তো এমনই হওয়া উচিত, কোমল মনের। তানহার মতো এতটা শক্ত হলে মেয়েদের মানায় না। মেয়ে মেয়ে ভাবটা বিলীন হয়ে যায়। পাষাণ তো হবে ছেলেরা, মেয়েরা কেন পাষাণ হৃদয়ের হবে? তাও আবার তানহার মতো সুন্দরী মেয়ে। তোফাও কম সুন্দরী না, বয়স ওজনে ভালোই লম্বা, গায়ের রংটাও টাটকা ফর্সা, আর চুলগুলো কোমল পর্যন্ত। ঘন কালো মোটা মোটা চুল। এ ধরনের চুল সহজে কাটা যায় না, কাঁচি পর্যন্ত ভোঁতা হয়ে যায়। তবুও চুল কাটে না। তানহার চুলগুলো তাই। দুই বোনকে আল্লাহ যেন সমস্ত সৌন্দর্য ঢেলে সৃষ্টি করেছেন। নুহাশ অনেকক্ষণ ধরে দিয়ার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু সুযোগ পাচ্ছে না। সব সময় দিয়ার সাথে কেউ না কেউ থাকছেই। একবারের জন্য একা পাচ্ছে না সে দিয়াকে। দিয়ার বড় মামার মেয়ে, নাম তার ইসে, সবসময় দিয়ার পেছনে পেছনে লেজের মতো ঘুরে বেড়ায়। মেয়েটা দিয়ার সমবয়সী, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ইসির একটা বড় ভাই আছে, সে আবার তানহার সমান, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, নাম মাহতিম। সন্ধ্যার দিকে নহাস নিউজ ফিড স্ক্রল করতে করতে বাইরে যাচ্ছিল। তখনই চোখে পড়ল দিয়াকে। মেয়েটা অনুভূতিহীন চোখে জানালার সাথে মাথা ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, মলিন মুখ। নহাস দিয়ার পাশে গিয়ে দাঁড়ালো, হালকা ঝেড়ে কাশলো, তারপর বলল, কি করছেন? দিয়া চমকে উঠে নহাসের দিকে তাকালো, তারপর আবার জানালার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনার মামার মৃত্যুতে আপনি হয়তো খুব শকড। উনি কি আপনাকে খুব ভালোবাসতেন? উনি আমায় খুব বকতেন, সারাদিন বকতেন, কখনো আদর করতেন না। কিন্তু আম্মুর কাছে শুনেছি ছোটবেলায় মামা খুব আদর করতেন আমায়। আমি যখন জন্মেছিলাম, আমাকে এক নজর দেখার জন্য মাঝরাতে হসপিটালের জানালা দিয়ে উঁকি দিতেন, হাত বাড়িয়ে আদর করতেন। কাহিনীগুলো শুনলেও আমার যেন কেমন যেন অনুভব করতে পারি আমি। দিয়ার চোখ দুটো টলমল হয়ে আসলো। নওয়াজের খুব অস্বস্তি লাগছে। সে মানুষকে সান্ত্বনা দিতে জানে না, জানে না সিম্পাথি দেখাতে। নওয়াজের সামনে কেউ কাঁদলে তার নেকামি মনে হয়। অবশ্য দিয়ার কান্নাটা নেকামিও লাগছে না, কিন্তু খুব কষ্টে হচ্ছে। মেয়েটা কাঁদবে কেন? সে যে কারণেই হোক, কান্নাকাটি করতে হবে কেন? কাঁদলে নিশ্চয়ই তার মামা ফিরে আসবে না। তাহলে খিদে কি লাভ? সাদিকের ঘুম আসছে না। নতুন জায়গায় ঘুমাতে অসুবিধা হওয়ার কথা হলেও সাদিকের কখনো অসুবিধা হয় না, তবে আজ হচ্ছে। একটা জটিল বিষয় খুব ভাবাচ্ছে তাকে। এ বাড়িতে আসার পর থেকে তানহার বিষয়টা কিছুতেই মাথা থেকে বের করতে পারছে না সাদিক। চোখ বন্ধ করলেও তানহার মুখটা ফেসে উঠছে। কি ভয়ানক ব্যাপার! সাদিক বিছানা ছেড়ে উঠে বসলো। ঘুম যেহেতু আসবেই না, চেষ্টা করে কি লাভ?
তার চেয়ে ভালো হওয়া ইউসি ব্রাউজার থেকে সাদাত হোসেনের একটা উপন্যাসের পিডিএফ বের করে পড়লে পড়তে পড়তে চোখ ক্লান্ত হয়ে গেলে এমনি ঘুম চলে আসবে। সাদিক পিডিএফ বের করছিল, এমন সময় দিয়া দরজা ঠেলে ভিতরে ঢুকলো। সাদিক ড্রয়িং রুমের খাটে শুয়েছিল বিধায় দিয়ার রুমে ঢোকার জন্য অনুমতি নিতে হলো না। দিয়ার হাতে 2 কাপ চা, সে চায়ের কাপগুলো টেবিলে রেখে সোফায় বসলো। সাদিক চশমাটা পরে খাট থেকে পা নামিয়ে বসল। দিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো সাদিক। দিয়াও হেসে বলল, ঘুম আসছে না আপনার? সাদিকের ঘুম আসছে না, কিন্তু তবুও সে স্বীকার করলো না। বলল, খুব ঘুম আসছে। কারণ সে দিয়াকে এখান থেকে ভাগাতে চাই। দিয়া নাছর বান্দার মতো বলল, আমার একদমই ঘুম আসছে না, তাই চা বানিয়েছি। ভাবলাম আপনার জন্যও 1 কাপ আনি। আমার কেন যেন মনে হচ্ছিল আপনি জেগে আছেন। সাদিক হাসলো। যে মেয়ে চা খেতে পারে না, চায়ের কাপ হাতে নিলে যার আঙুল কাঁপে, সে কিনা মাঝরাতে চা বানিয়েছে, এটা অসম্ভব। চা কিছুতেই দিয়া বানায়নি, সে মিথ্যে বলছে। এসব ভেবে সাদিক চায়ের কাপ হাতে নিল। প্রথম চুমুকেই তার ধারণা ভুল প্রমাণিত হলো। এত বাজে টেস্টের চা একমাত্র দিয়ার দ্বারাই বানানো সম্ভব। চা দিয়াই বানিয়েছে, কোনো সন্দেহ নেই। দিয়া আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, চা কেমন হয়েছে? সাদিক অপ্রস্তুত হাসি দিয়ে বলল, ভালো হয়েছে, খুব ভালো। দিয়ার চোখ দুটো চিকচিক করে উঠল। উজ্জ্বল চাহনি দিয়ে অসহায় মুখ করে দিয়া বলল, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আমি জীবনে প্রথমবার চা বানিয়েছি, তাই পরিমাণ বুঝিনি। 2 কাপের জায়গায় আরো অনেক বেশি চা রয়ে গিয়েছে। এখন কেউ যদি টের পায় যে আমি চা বানিয়েছি তাহলে কেলেঙ্কারি হবে। মরা বাড়িতে নাকি 4 দিন চুলা জ্বালাতে নেই। কিন্তু আমি তো শখ করে চা বানিয়েছি। এখন বাকি চা তো আর ফেলে দেওয়া যায় না, অপচয় হয়ে যাবে না? সাদিকের বলতে ইচ্ছে হলো, এমন চা খাওয়ার থেকে ফেলে দেওয়াই ভালো, কিন্তু সে বলতে পারল না, বাধ্য হয়ে বলল, তাহলে এখন কি করবে? আমি তো চা খেতে পারি না। আপনি খেয়ে নেবেন? বেশি না, মাত্র 5 কাপ। তুমি কিভাবে বুঝলে 5 কাপ? আমি ঢেলে রেখেছি তো, শুধু আপনার অনুমতির দরকার ছিল। আপনি যদি বলেন আমি এখনই নিয়ে আসবো। ঠিক আছে, আনো। যে খুশিতে গদগদ হয়ে চা আনতে গেল, আর সাদিক কাপের বাকি চাটা জানালা দিয়ে ফেলে দিল। তার ইচ্ছে করছে কুলি করে আসতে, এর থেকে কেরোসিনের টেস্টও অনেক ভালো। জীবনের কোনোদিন চা খাওয়ার রুচি হবে না সাদিকের। দিয়ে 5 কাপ চা হাতে হাজির হলো। নিজের কাপটা এগিয়ে দিয়ে বলল, এটাও খেয়ে নিন। এবার হলো মোট 6 কাপ। তার মানে এই মেয়ে 7 কাপের মতো চা বানিয়েছে। মানুষের কমন সেন্স এতটা লো হয় কিভাবে? নোয়াসে ঘাট ধরে এনে সব চা খাওয়াতে পারলে ভালো হতো। এত চা সাদিক একা শেষ করতে গেলে পেট ফুলে ঢোল হয়ে যাবে। অবশ্য ঢোল হওয়ার আগে সে বমি করে ভাসিয়ে ফেলবে, কারণ চায়ের টেস্ট খাওয়ার অযোগ্য। এমনও হতে পারে এই চা খেতে গিয়ে সে 12 ঘন্টার অবজারভেশনে চলে গেল, কিংবা আকস্মিক মৃত্যু ঘটতে পারে। 6 কাপ চা একত্রে খেতে গিয়ে যুবকের মৃত্যু। সাদিকের অবস্থা দেখে দিয়ে মুখ কালো করে বলল, কি হলো, খাবেন না? চা ভালো হয়নি বুঝি? ভালো হয়েছে, কিন্তু একসাথে এত কিভাবে শেষ করব? ঠিক আছে, তাহলে আমি বরং ফ্লাস্কে ঢেলে দিচ্ছি। আপনি রেখে রেখে যখন ইচ্ছা তখন খাবেন। আচ্ছা, ঠিক আছে। দেয়া নিচু হয়ে খাটের পাশে রাখা ফ্লাস্কটা তুলতে গেল। সাদিক তখন সঙ্গে সঙ্গে টেবিলের কোণটা চেপে ধরল। দিয়া বিষয়টা লক্ষ্য করে বলল, কি হলো? ব্যথা পেতে তো। দিয়া খেয়াল করে দেখলো আর একটু হলেই টেবিলের কোণের সাথে তার মাথাটা বাড়ি খাচ্ছিল। সাদিক হাত দেওয়াতে সে বেঁচে গেছে। দিয়া মুচকি হেসে বলল, থ্যাংক ইউ। সাদিকও হালকা হাসলো। সকাল 8টা। সাদিক আড়মোড়া ভেঙে ব্যালকনিতে এসে দাঁড়াতেই সবুজ দোলনায় কমলা রঙের সেলোয়ার কামিজ পরা তানহাকে দেখতে পেল। মেয়েটাকে একদম সূর্যমুখী ফুলের মতো লাগছে, কমলা সূর্যমুখী। সাদিক চোখে মুখে ডলা দিয়ে চুল ঠিক করে তানহার পাশে গিয়ে দোলনায় বসে বলল। হঠাৎ সাদিকে দেখতে পেয়ে তানহা খানিক চমকে উঠল। পরক্ষণে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, সাদিক ভাই, আপনি? গুড মর্নিং। গুড মর্নিং সাদিক ভাইয়া। শুনুন, আপনাকে একটা রিকোয়েস্ট করি, রাখবেন আশা করছি। কি রিকোয়েস্ট? কখনো কমলা রং মানে এমন টকটকে গাঢ় রঙের জামা পরে বাইর হবেন না, কোন নজর পড়তে পারে। মানে? আমার অবস্থাটাই দেখুন, সকাল সকাল ঘুম থেকে উঠে 2বার ছ্যাঁকা খেলাম। এইরকম ছ্যাঁকা অন্য কারো খাওয়ার দরকার নেই। স্যাকা খেলেন মানে? প্রথমে আপনাকে দেখে ক্রাশ, তারপর আপনি আমাকে ভাইয়া বলে সম্বোধন করলেন, খেলাম 1 ছ্যাঁকা, তারপর আবার বললেন আপনি করে, খেলাম 2য় ছ্যাঁকা। আমার ছ্যাঁকার পরিমাণ আর বাড়িয়ে দিবেন না প্লিজ। তানহা ভ্রু কুঁচকে তাকালো। সাদিক আঙুল উঠিয়ে বলল,
দেখুন, এইভাবে তাকাবেন না। আমার বুকের ভেতর কেমন ধুকধুক করে। সিরিয়াসলি, একবার বুকে হাত দিয়ে দেখুন। তানহা দোলনা ছেড়ে উঠে গেল। রাগান্বিত ভঙ্গিতে পা ফেলে সামনের দিকে হাঁটতে লাগলো। ছেলেটা ফ্লার্টিং করছে? এ ধরনের ছেলে তানহার দুই চোখের বিষ। সাদিক তানহার পথ আটকে সামনে দাঁড়ালো। নিচু হয়ে বলল, রাগ করলেন নাকি? এবার কিন্তু আর ছাকা খাচ্ছি না, শুধু ক্রাশ। ওই অগ্নি শর্মা দৃষ্টির উপর ঝলসে যাচ্ছে আমার হৃদয়। দেখুন, আপনি আমার সামনে থেকে সরেন। আমার সামনে আসবেন না আপনি। ওকে। সাদিক সরে দাঁড়ালো। তানহা ক্ষিপ্র গতিতে হাঁটতে লাগলো। সাদিক তানহার পেছন পেছনে আসছে, সেটা টের পেয়ে তানহা পেছনে ফিরে তাকালো। সাদিক পকেটে হাত দিয়ে চশমা ঠিক করে সাদা ফুলের গাছটার দিকে তাকিয়ে বলল, খুব সুন্দর, তাই না? আম কনফিউজড, কোনটা বেশি সুন্দর, এইটা নাকি ওইটা? তানহার দিকে ইশারা করলো সাদিক, তারপর ঠোঁটের নিচে হাত রেখে বলল। আচ্ছা, আপনি বলুন তো কোনটা? তানহার আগে গজগজ করে বলল, আপনি আমার পেছন পেছন কেন আসছেন? সামনে আসতে নিষেধ করেছেন, তাই পেছনে আসছি। আপনি আমার পেছনেও আসবেন না। ঠিক আছে, তাহলে পাশাপাশি হাঁটতে নিশ্চয়ই কোনো সমস্যা নেই। এমনি তো সারা জীবন আমাদের পাশাপাশিই চলতে হবে, তাই আগে থেকেই প্র্যাকটিস করে নেওয়া ভালো। কি বলেন? সাদিকের জায়গায় অন্য কেউ হলে তানহা এতক্ষণে কড়া কথা শুনিয়ে দিত, কিন্তু সাদিককে সে কিছু বলতে পারছে না, আবার সহ্য করতে পারছে না। বিরক্ত হয়ে হু শব্দ উচ্চারণ করলো তানহা। অতঃপর আশ্রয়ে আশ্রয়ে পা ফেলে ঘরে ঢুকে গেল। সাদিক উল্লাসের হাসি হাসছে। জীবনে প্রথমবার কোনো মেয়ের সাথে এইভাবে কথা বলল সে। বিষয়টা যে এত মজার হবে ভাবেনি সাদিক। দিয়া ফোন হাতে বিছানায় বসে আছে। ফোনের স্ক্রিন জুড়ে সাদিকের ছবি। এক হাতে বই আর এক হাতে চায়ের কাপ নিয়ে জানালার দিকে তাকিয়ে আছে সাদিক। ঠোঁটে মুচকি হাসি। ছবিটির দিকে আনমনে তাকিয়ে কিছু একটা চিন্তা করছে দিয়া। এই ছবিটি সাদিকের ফেসবুক থেকে সংগ্রহ করেছে সে। সাদিক আহমেদ লিখে সার্চ দিতেই আইডি পেয়ে গেছে। খুশিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কথা ভেবেছিল, কিন্তু পাঠায়নি। সবার আগে সেলফ রেসপেক্ট, তারপর অন্য জিনিস। তানহা রুমে এসে ধপ করে খাটে বসে পড়ল। রাগের শরীর জ্বলে যাচ্ছে তার। এইরকম একটা ছেলের সাথে বাবা তার বিয়ে ঠিক করে গেছেন, অসম্ভব। এরকম ফালতু ছেলেকে সে কিছুতে বিয়ে করবে না। বেচানা চাদর মুষ্টিতে নিয়ে দিয়ার দিকে তাকালো তানহা। দিয়া ফোনের স্ক্রিনে দৃষ্টি রেখে মুচকি হাসছে। তাই দেখে তানহার রাগ আরো কয়েক ধাপ বেড়ে গেল। হুট করে দিয়ার হাত থেকে ফোনটা কেড়ে নিল সে। দিয়া চমকে উঠল। তানহা সাদিকের ছবিটা দেখতে পেয়ে ভ্রু কুচকাল। তানহা ছবিটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রশ্ন করল। কি এটা? দে টান দিয়ে ফোনটা ছিনিয়ে দিল। তারপর বলল, কেউ না। তুই আবার এই ছেলের উপর ক্রাশ না তো? না তো। তোকে কে বললো এমন কথা? কারো ছবি দেখা মানে কি ক্রাশ খাওয়া নাকি? ছেলেটা খুব বাজে, ফালতু একটা ছেলে। আগে থেকেই বলে রাখছি দিয়া, পচা শামুকে পা কাটার মতো ভুল করিস না। বাজে মানে? তোর ওকে বাজে বলে মনে হলো কেন? আমি চেহারা দেখলেই বুঝতে পারি। কচু বুঝিস তুই? আর তুই খুব ভালো বুঝিস না। তোর বোঝার নমুনা তো জানা আছে আমার। ওই থার্মোমিটারের কথা এখনো মনে আছে? থার্মোমিটার খারাপ ছিল বলে সব ছেলেই যে খারাপ হবে এমন তো কোনো কথা নেই। আর থার্মোমিটারকে আমি বাস্তব জীবনে দেখিই নি, কিভাবে বুঝবো? সেই তো, আমি কিন্তু তখনও থার্মোমিটারের ব্যাপারে তোকে সতর্ক করেছিলাম। আর এখন এই স্কেলের ব্যাপারেও সতর্ক করছি। ছেলে সুবিধার না। স্কেল? সাদিককে স্কেল বানিয়ে দিলি? ছেলেদের এসব কি ধরনের উপাধি দিস তুই? বুঝে শুনেই দেই। আর সাদিক মানে কি? সাদিক কি? হ্যাঁ, তোর বড় না? ভাইয়া বল। আমি কেন ভাইয়া বলবো? ভাইয়া তো তোর। তুই ভাইয়া ডাকার অভ্যেস কর, ভবিষ্যতে কাজে লাগবে। দিয়া কোলের বালিশটা নিচে রেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। সামনের দিকে হেঁটে যাচ্ছিল। তানহা পিছু ডাকলো। দিয়া শোন, তোকে একটা কথা বলি। কি? তোর স্কেল মার্কা ক্রাশের সাথে আমার বিয়েটা ঠিক হয়েছে। মানে? দিয়া ছুটে এসে তানহার পাশে বসে তানহার পায়ের উড়ুতে হাত রাখলো। মানে কি? হ্যাঁ, মেয়েটা আব্বু ঠিক করেছিল নাসির আঙ্কেলের সাথে মিলে। আম্মু এতটা খুশি ছিল না, কিন্তু এখন হয়তো আম্মু আব্বুর শেষ ইচ্ছা পূরণ করার জন্য বিয়েটা দিতে চাইবে। আমি করতে চাই না এই বিয়ে। কি করি বলতো? মামিকে বুঝিয়ে বলার সমস্যা নেই। সাদিকেরও তো রাজি হওয়ার একটা ব্যাপার আছে। তুই বরং সাদিককে গিয়ে বলে দে যে তোর বয়ফ্রেন্ড আছে, তুই বিয়ে করতে চাস না। তাহলে সাদিকে বিয়েটা ভেঙে দিবে, সিম্পল। আর তোর বলতে অসুবিধা থাকলে আমি বলে দিচ্ছি। লাভ নেই, সাদিক ভাই এই বিয়েতে রাজি। দিয়ার হাত থেকে ফোন পড়ে গেল। বিস্মিত হয়ে বলল, মানে? তুই কি করে বুঝলি উনি রাজি? বুঝেছি, ওনার কথাবার্তা শুনেই বুঝেছি। আর ওনার কথা বলার ধরন
আমার একদম পছন্দ হয়নি, তাই আমি ওনাকে বিয়ে করতে চাই না। দিয়া কি বলবে বুঝতে পারল না। আহত দৃষ্টিতে তাকিয়ে রইল। তানহা দিয়ার গালে হালকা চড়ের মতো দিয়ে বলল, এই, ভয় পাচ্ছিস কেন? আমাকে উনি পছন্দ করে বলে চিন্তা করিস না, আমি ওনাকে বিয়ে করব না। কিন্তু তার মানে এই নয় যে তোকে ওনার সাথে প্রেম করার সুযোগ করে দিচ্ছি। তুইও ওই ছেলের কথা ভুলে যা। এই ছেলে আমাদের কারোরই যোগ্য না, ফালতু ছেলে, বাজে ছেলে। দিয়ার মন ভেঙে দুই টুকরো হয়ে গেল। সাদিক কি সত্যিই তানহাকে পছন্দ করে? অবশ্যই এটাই স্বাভাবিক। তানহার মতো এত সুন্দরী মেয়েকে রেখে তাকে কেউ পছন্দ করতে যাবে কোন দুঃখে? সাদিক নহাসের সাথে তেঁতুল গাছে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। তেঁতুল তোড়ার আশেপাশে অনেকগুলো গরু গাভী বেঁধে রাখা হয়েছে। নিয়ম করেই হাম্বা হাম্বা ডাক শোনা যাচ্ছে। বেশ ভালোই লাগছে শুনতে। নহাস তেঁতুল গাছের পাতা ছিঁড়ে কাঁচা পাতায় চিবিয়ে খাচ্ছে। সাদিককে সেধেছিল, কিন্তু সাদিক খায়নি। টুকটাক আলাপ করতে করতে দুজনেই কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। গ্রাম্য পরিবেশের নিরাপত্তাটা উপভোগ করতে ভালো লাগছিল। এই নিরাপত্তা চিরে সাদিক হঠাৎ বলে উঠল, দোস্ত, একটা গল্প শুনবি? কি গল্প? কাল রাতের ঘটনা, তোর কাঁদুনিকে নিয়ে। নওয়াজ উৎসাহ নিয়ে সাদিকের দিকে ঘুরে তাকালো। কি হয়েছে কান্দুনিকে নিয়ে? কাঁদুনিকে নিয়ে কিছু হয়নি, কিন্তু আমাকে নিয়ে হতে যাচ্ছিল। এতক্ষণে হয়তো অপারেশন থিয়েটারে থাকতাম। মানে? সাদিক হাসল, তারপর বলল, মাঝরাতে ঘুম আসছিল না বুঝলি, হঠাৎ কাঁদুনি রুমে এলো, তাও 2 কাপ চা নিয়ে। তোকেও আবার ঢেলে দেয়নি তো? কোথায় পড়েছে দেখি? আরে না না, সেরকম কিছু না, বরং তার থেকে মারাত্মক। চা নাকি সে নিজের হাতে বানিয়েছে। আমাকে 1 কাপ দিল, মুখে নিয়েই তো আমি শেষ। মনে হচ্ছিল তিতা করল্লা বেটে কেউ চায়ে ঢেলে দিয়েছে। আদা, রসুন, পেঁয়াজ, মরিচ সব একসাথে মিশে মশলা চা বানানো হলেও এত খারাপ লাগতো না। বলিস কি, এত বাজে? তারপর কি হলো জানিস? এক চুমুকেই তো আমি কাঁদ। তারপর মেয়েটা বলে কিনা সে পরিমাণ না বুঝে আরও 5 কাপ চা বানিয়েছে। এখন ওগুলো ফেলে দেওয়া যাবে না, আবার কাউকে দেখানোও যাবে না, আমাকেই নাকি খেতে হবে। তারপর তুই খেলি? খেলে আমি মরে যেতাম, বাট আই অ্যাম অ্যালাইভ। তাহলে কি করেছিস চাগুলো? নওয়াজ কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিক করে হেসে দিল। সাদিকও হাসল, হাসতে হাসতে বলল, সাংঘাতিক মেয়ে দোস্ত। মোহিত ঠিকই বলে, অদ্রি বেটার ছিল। এই মেয়েকে সামলাবি কিভাবে? আগে পটে নেক, তারপর সামলানোর কথা আসবে। পটার তো কোনো আশঙ্কাই দেখছি না। আরে পড়বে পড়বে, এখন একটু ট্রানজিশন মুড চলছে তো, এটা কেটে যাক, তারপর দেখবি। সাদিকের কথার মাঝখানে ফোন বেজে উঠল। সাদিক পকেট থেকে ফোনটা তুলেই হালকা করে উচ্চারণ করল, বাবা। নওয়াজ ইশারা দিয়ে বোঝালো, তুই কথা বল, আমি আশেপাশে আছি। সাদিক ফোন রিসিভ করলো। হ্যালো আব্বু। কেমন আছো সাদিক? হ্যাঁ, এই তো ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তারপর কি করছিলে? এই তো নুহাসের সাথে কথা বলছিলাম। তোমার কি অবস্থা আব্বু? কবে আসছো? আমার আসার সুযোগ নেই, সুযোগ হলে আরও আগেই আসতাম। তোমার নজির আঙ্কেলের কবর কোথায় দেওয়া হয়েছে জানো কিছু? জানি না তো আব্বু, হবে আশেপাশের কোনো কবরস্থানে। আচ্ছা শোনো, তুমি তাহনাকে দেখেছো? তানহা? কোন তানহা? বলেই নুহাসকে চোখ মারল সাদিক। নুহাস হাসল। নাসির বললেন, কেন? তোমার নজির আঙ্কেলের বড় মেয়েটা, দেখনি ওকে? ও হ্যাঁ, দেখেছি তো। কেমন লাগলো মেয়েটিকে? খুব ভালো, এক কথায় মাশাআল্লাহ। বিয়ের জন্য পারফেক্ট? তুমি যেহেতু চুজ করেছো অবশ্যই পারফেক্ট, আমি আর কি বলতে পারি। তাহলে তুমি কি রাজি? হ্যাঁ আব্বু, আমার দিক থেকে তো কোনো সমস্যা নেই। নুহাস ফোনের কাছে এগিয়ে এসে বলল, পাত্র তো রাজি আঙ্কেল, কংগ্রাচুলেশনস। এবার শুধু ব্যবস্থা করে ফেলুন, আমরা একটু বিয়ে শাদী খাই। সাদিক ফোনটা হালকা সরিয়ে ফিসফিস করে বলল, কাঁদুনির বানানো চা খা গিয়ে, খাওয়ার স্বাদ মিটে যাবে। তারপর ফোনটা কানে দিয়ে বলল, হ্যাঁ আব্বু বলো। তোমার সিদ্ধান্ত শুনে খুশি হলাম, কিন্তু একটা ঝামেলা হয়েছে বাবা। কি ঝামেলা? ভাবি ফোন করেছিল আজকে, তোমার নজির আঙ্কেলের বউ তাহানা নাকি বিয়েতে রাজি না। লেখাপড়া দোহাই দিচ্ছে। আমি বিয়ের ডেট পিছিয়ে দেওয়ার প্রস্তাবও দিয়েছিলাম, কিন্তু রাজি হচ্ছে না। বুঝলাম না হঠাৎ কি হলো। সাদিক আস্তে করে নুহাসের সাথে হাত মিলিয়ে নিল। তারপর খুব আক্ষেপে সুরে বলল, ও আচ্ছা, তাহলে কি করবে আব্বু? কি আর করার, রাজি না হলে তো আর কিছু করার নেই। সেটাই।
আচ্ছা, তুমি সাবধানে থেকো, আর বেশি দেরি করো না। ঢাকায় চলে যেও, আর কিছুদিনের মধ্যেই ফিরে আসবো। তারপর নিজে এসে তোমার জন্য মেয়ে দেখবো। একটা মেয়ের জন্য আমার ছেলের বিয়ে তো আর থেমে থাকবে না। আচ্ছা আব্বু, রাখি তাহলে। তুমি ভালো থেকো। আচ্ছা, ঠিক আছে, রাখছি। সাদিক ফোনটা রেখে হেসে দিল। নওয়াজ হাসতে হাসতে বলল, প্ল্যান তাহলে সাকসেসফুল। 100%। আচ্ছা, তুই এমন কেন করলি? মেয়েটা তো ভালোই ছিল, যথেষ্ট সুন্দরী। সাদিক পকেটে হাত গুজে নিচের দিকে তাকালো, চোখ সরু করে বলল, আমার ভালো লাগেনি। এত সুন্দর মেয়েও ভালো লাগেনি? হুম, আমি হলে কিন্তু নাচতে নাচতে বিয়ে করতাম। বাই দ্য ওয়ে, মেয়েটা কিন্তু তোকে সেই রকম ডাউট ভাবছে। সকাল সকাল কি ডোজটাই না দিলি। আমি জানতাম তানহার মতো মেয়ে এ ধরনের আচরণ পছন্দ করবে না। আমার আচরণে ও বিরক্ত হবেই। তবে প্ল্যানটা যে এত জলদি সাকসেসফুল হয়ে যাবে এইটা আমি ভাবিনি। কিন্তু তাও ভালো হয়েছে, অন্তত বিয়েটা তো ভেঙেছে। শান্তি লাগছে এখন। মনে হচ্ছে যেন ঘাড় থেকে বিরাট একটা বোঝা নেমে গেছে। আচ্ছা সাদিক, একটা সত্যি কথা বলবি? কি? তুই কি এখনো অতইকে ভালোবাসিস? সাদিকের মুখ মলিন হয়ে গেল। অথইয়ের শখানিক ছবি এখনো সাদিকের গ্যালারিতে জমা আছে, খুব যত্নে। তাই তো ফোনের প্রতি এত কদর তার। কিন্তু নহাসকে এসব বলে কি হবে? সে কি তার ফিলিংসের কিছু বুঝবে? হেসে উড়িয়ে দিবে। তাই সাদিক মাথা নেড়ে উচ্চারণ করল, না তো। মরা বাড়িতে কমপক্ষে 7 দিন চোলা জ্বালাতে নেই। এটা কি কুসংস্কার নাকি ধর্মীয় বিধিনিষেধ দিয়া জানে না। তবে নানা বাড়ির সবাই এই নিয়ম খুব কড়াভাবে মানে। তাই গতকাল থেকে এখন পর্যন্ত সারা বাড়িতে রান্না বসেনি। এটুকু সময়ে হোটেলের খাবার কিনে এনেই সবাই পেট চালিয়েছে। আত্মীয় স্বজনদের মরা বাড়িতে রান্না করা খাবার পাঠানোরও প্রচলন আছে। তাই দিয়ার ছোট নানি, মানে নানির ছোট বোন, তার নিজের বাসা থেকে খাবার পাঠাবে। তাও এলাহি আয়োজনের খাবার। একান্নবর্তী পরিবারের জন্য খাবার রান্না করা, সেগুলো আবার তদারকি করে পাঠানো বিশাল ঝামেলার ব্যাপার। খাবার আনা হবে ভ্যানে করে। সেগুলো সাবধানে দেখে শুনে আনার জন্য দিয়া আর মাহাতিম, মানে দিয়ার বড় মামার ছেলেকে পাঠানো হলো। দিয়ার জায়গায় তানহার যাওয়ার কথা ছিল, কিন্তু পরে দিয়াকেই পাঠানো হয়েছে মাহাতিমের সাথে। দিয়ার মাহাতিম দুপুরের দিকে রওনা দিলেও বাসায় ফেরার পথে আধার নেমে এলো। জায়গাটা পাহাড়ি অঞ্চল হওয়ায় সন্ধ্যা হলেই সব ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যায়। দিয়ার খুব ভয় লাগছিল। তার মধ্যে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। মাহাতিম দিয়াকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে সব খাবার নিয়ে ভেগেছে, বন্ধুদের সাথে পিকনিক করবে বলে। দিয়া আগে থেকেই আজ করতে পেরেছিল এমন কিছু একটা গন্ডগোল হবেই, কারণ মাহাতিমের আগে থেকেই হাতটান স্বভাব আছে। কিন্তু দিয়া এতটা ভাবতে পারেনি যে মাহাতিম তাকে একা রেখে এইভাবে পালিয়ে যাবে। তার উপর রাস্তাঘাটের কিছুই চিনে না সে। তা না হলে এতক্ষণে মাহাতিমের নাট বললে সোজা করে দিত। কিন্তু দিয়া মাহাতিমের কাছে নাদান এক বাচ্চা, সে কিছুই করতে পারেনি। এখন শুধু পারছে মেইন রাস্তার এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে। প্রায় আধা ঘন্টার মতো রাস্তার মাঝে দাঁড়িয়ে থেকেও কোনো কুল কিনারা না পেয়ে একে একে হাঁটতে লাগলো দিয়া। নিজেকে সব থেকে অসহায় মনে হচ্ছে। মাহাতিমের কীর্তি ফাঁস করার জন্য হলেও তাকে বাসি পৌঁছাতে হবে। কিন্তু বাসি পৌঁছানোর রাস্তাও তার জানা নেই। কি বোকা সে! কেঁদে কেটে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে। রাস্তার কোন ঘেঁষে হাঁটছিল। এমন সময় সাদিকের সাথে দেখা হলো দিয়ার। দিয়া চমকে উঠল। সাদিক এখানে? তার মানে কি সে বাসার আশেপাশে চলে এসেছে? কিন্তু রাস্তা দেখে তো মনে হচ্ছে এটা তাদের বাড়ির রাস্তা না। সম্পূর্ণ জায়গাটা দিয়ার অচেনা। সাদিক দিয়াকে দেখতে পেয়েই বলে উঠল, দিয়া, তুমি এখানে? কাঁদছো কেন? কি হয়েছে? আমি আসলে ছোট নানুমণির বাসায় এসেছিলাম খাবার আনতে। আমার সাথে মাহাতিম ভাইয়া ছিল, কিন্তু উনি হঠাৎ। দিয়া নিজে থেকেই থেমে গেল। মাহাতিমের কাহিনী সাদিককে বলা ঠিক হবে কি? সাদিক কি ভাববে ওদের ফ্যামিলি সম্পর্কে? দিয়ার চুপ হয়ে যাওয়া দেখে সাদিক প্রশ্ন করল, তারপর? আমরা বিপদে পড়েছি, তারপর আলাদা হয়ে গিয়েছি। মাহাতিম ভাইয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে? ফোন দাও। ফোন দিয়েছো? ফোন নেই আমার কাছে, বাসায় রেখে এসেছি চার্জে। আল্লাহ, কি বিপদ! আপনি এখানে কি করছেন? আমি তো বইয়ের দোকান খুঁজছিলাম, একটা উপন্যাস দরকার ছিল। আচ্ছা তুমি সাইডে এসো, তারপর কথা বলছি। সাদিক দিয়ার দুই কাঁধ ধরে রাস্তার একদম কিনারায় একটা ঝোপের মধ্যে নিয়ে আসলো। আর তারপরে শুরু হলো বৃষ্টি। উথাল পাথাল করা এলোমেলো বৃষ্টি। দেয়া শীতে থরথর করে কাঁপছে। সাদিকের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এখন কি হবে সাদিক ভাইয়া? বাসায় যাব কিভাবে আমরা? আমি একা হলে রিক্সা নিয়ে নিতাম, এখন মনে হচ্ছে সিএনজি লাগবে।
কিন্তু এই সময় সিএনজি পাওয়াটাও তো টাফ। সিএনজি লাগবে না, আমি রিক্সায় চলে যেতে পারবো, আপনি রিক্সায় নিন। রিক্সা সম্ভব না, তাহলে বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চলো ওই দিকটায় যাই। সাদেক দিয়ার কোনোই ধরে টেনে নিয়ে যেতে লাগলো। সাদেক খুব স্বাভাবিকভাবে দিয়াকে স্পর্শ করলেও দিয়ার সবকিছু উলট পালট লাগছে। ভেতরটায় যেন তোলপাড় শুরু হয়ে যাচ্ছে। কোনো ছেলের স্পর্শ এতটা যন্ত্রণাদায়ক হতে পারে দিয়ার জানা ছিল না। সাদেক দিয়াকে একটা বড় গাছের ছায়া এনে দাঁড় করালো। দিয়ার ঝুটিওয়ালা চুল ভিজে একাকার, জামাটা ভিজিয়ে চুপচুপে হয়ে গেছে, কিন্তু অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। সাদেক রীতিমতো শীতে কাঁপছে। মাঝে মধ্যেই হুটহাট বিদ্যুতের ঝলকানিতে দিনের আলোর মতো সবটা পরিষ্কার হয়ে উঠছে। তখন দিয়া খুব লুকিয়ে দেখে নিচ্ছে সাদিকের ভেজা চশমার আড়ালে সেই চোখ দুটো, বিষ্ণু স্নাত সেই মুখটাও। সাদিককে আনমনে দেখতে দেখতে হঠাৎই দিয়া শব্দ করল। উহ, কি হয়েছে দিয়া? জানি না, পায়ে খুব ব্যথা লাগছে। সাদেক নিচু হয়ে দেখলো দিয়ার পা রক্তে ভেসে যাচ্ছে। কিসের খোঁচে লেগেছে কি জানে। সাদেক কি করবে বুঝতে পারছে না। এক মুঠো দুর্বা ঘাস ছিঁড়ে ক্ষতস্থানে মেখে দিল। দিয়া যন্ত্রণায় আরো একবার কুকিয়ে উঠল। সাদিক বলল, মনে হচ্ছে কিছু কামড়েছে। মানে কি কামড়েছে? সাপ বা বেজি জাতীয় কিছু। দিয়া ভয়ে কুকরি উঠল। ব্যথাটা যেন শতগুণে বেড়ে গেল আরো। শব্দ করে কাঁদতে শুরু করলো দিয়া, আর বলতে লাগলো, এবার কি হবে? মরে যাব আমি? আরে ধুর, মরবে কেন? তবে বিষ উঠে গেলে প্রবলেম হতে পারে। আচ্ছা তুমি এখানেই দাঁড়াও, আমি দেখি আশেপাশে কোনো ক্লিনিক আছে নাকি। মানে এই অবস্থায় আপনি ক্লিনিক কোথায় খুঁজবেন? সাদিক প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেল। দিয়া পেছন থেকে অনেকবার ডাকলো। সাদিক শুনল না। দিয়ে নীরবে দাঁড়িয়েই কাঁদতে থাকলো। কিছু সময় পর সাদিক কাকভেজা হয়ে দিয়ার সামনে আসলো। কোনো কথা না বলে দিয়াকে কোলে তুলে নিল সে। দিয়ার চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেল। পায়ের কামড়ে ধরা ব্যথাটাও যেন ম্লান হয়ে এলো মুহূর্তেই। দিয়ার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। সত্যি কি স্বপ্ন এটা? সাদিক দিয়াকে কোলে তুলেই অনেকটা পথ এগিয়ে গেল। একটা ক্লিনিকের সামনে নিয়ে নামালো দিয়াকে। কিন্তু এতক্ষণে দিয়া জ্ঞান হারিয়েছে। যখন দিয়ার জ্ঞান ফিরল, পায়ে তীব্র ব্যথা। ব্যথায় কাতরাতে কাতরাতে দিয়া বিছানা ছেড়ে উঠে বসল। সাদা চাদরের উপর শুয়েছিল সে। রুমের লাইটটা খুব চোখে লাগছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ৮টা বাজে। ডানে বামে তাকিয়ে দেখলো সাদিক রুমের বাইরে পর্দার আড়ালে ফোনে কারোর সাথে কথা বলছে। দেয়া উঠে পড়তে চাইল, কিন্তু সাদা ব্যান্ডেজ মোড়ানো পাটা নাড়াতেই পারছে না। কিছুক্ষণের মধ্যে ক্লিনিকের সামনে একটা গাড়ি এসে থামলো। সাদিক হয়তো উবার কল করেছে। দিয়ে সাদিককে গাড়িতে উঠালো, তারপর জিজ্ঞেস করলো, পায়ের কি অবস্থা এখন? কোনো অনুভূতি পাচ্ছি না, অসাড় হয়ে আসছে, পা নাড়াতেও পারছি না। মারাত্মক ব্যথা পেয়েছিলে পায়ে, স্বাভাবিক, কিন্তু ঠিক হয়ে যাবে। আপনি কাকে ফোন করছেন? নুহাসকে। কেন? তোমার পায়ের অবস্থা জানাতে হবে না? দেয়া ভ্রু কুচকে তাকালো। তাহলে কি নুহাস জিজ্ঞেস করেছে বলেই সাদিক তার পায়ের অবস্থা জানতে চাইল? সাদিক বলল, নুহাস আসছে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। উনি এই বৃষ্টির মধ্যে আবার কেন আসবেন? আমরা তো বাসায় চলে যাচ্ছি। আমি এটা বলেছিলাম, কিন্তু ও অলরেডি বেরিয়ে পড়েছে। ড্রাইভার জিজ্ঞেস করলেন উনি কি থেমে থাকবে নাকি গাড়ি স্টার্ট দিবে। সাদিক বলল গাড়ি স্টার্ট দিতে। নুহাসের সাথে রাস্তায় দেখা হয়ে যাবে। গাড়ি চলতে শুরু করেছে। দিয়া জিজ্ঞেস করলো, আচ্ছা, নুহাস ভাইয়া আবার বাসায় বলে দেয়নি তো আমার পায়ের কথা? তাহলে কিন্তু কেলেঙ্কারি হবে। মনে হয় বলেনি, কিন্তু এই পা নিয়ে তুমি বাসায় ঢুকলে সবাই তো এমনি জানতে পারবে। হ্যাঁ, তা পারবে, কিন্তু তখন আমি অন্য কিছু বলে ম্যানেজ করে নিব, আসল ঘটনা বলবো না। বাসায় জানলে কেলেঙ্কারি হবে কেন? বারে সবাই টেনশনে পড়ে যাবে না? আম্মু তো হুলস্থুল কাণ্ডবার দিয়ে দিবে। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি মাহাতিমকে ফোন করবে না? নাও আমার ফোন থেকে করো। আমার তো নাম্বার মুখস্থ নেই। ও শিট, তাহলে এবার কি হবে? চিন্তার কিছু নেই, সে আমার থেকে রাস্তাঘাট যথেষ্ট ভালো চেনে। বাসায় হয়তো এতক্ষণে পৌঁছেও গেছে। আমার মনে হয় না বাসায় গেছে। আমি শিওর তোমাকে সারা রাস্তা খুঁজে বেড়াচ্ছে। সে নিশ্চয়ই জানে বোনটা তার খুলশির জায়গা থেকে কলসিতে গিয়ে বসে থাকবে। দিয়া লজ্জা পেয়ে হাসল। মনে মনে ভাবল সবে আপনার মতো ভালো মানুষ না। দিয়া দেখল সাদিকের সম্পূর্ণ শরীর ভিজে আবার শুকিয়েও গেছে, চুলগুলোও আধ ভেজা। বাড়ি গিয়ে নিশ্চয়ই জ্বর আসবে ছেলেটার। গাড়ির সামনে একটা স্বাস্থ্যবান লোক হাত উঠিয়ে থামতে ইশারা করলেন। অবয়ব দেখিয়ে সাদিক ভাবল এটা নুহাস,
কিন্তু মানুষটা নুহাশ ছিল না। গাড়ি কাজ সরাতেই লোকটি জানালা দিয়ে উকি মেরে বললেন, কই যাওয়া হয়? আমরা ডায়াগনস্টিক সেন্টারের সামনে যাব, খুলছি। তো এখানে কি এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না? গাড়ি ঘোরান। মানে গাড়ি ঘুরিয়ে আমরা কোথায় যাব? আরে বৃষ্টির কারণে কারেন্টের তার খইসা পড়েছে সামনে। একটু আগেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনাদেরকে যাইতে দিয়ে আমি রিস্ক নিতে পারবো না। যান, গাড়ি ঘোরান জলদি। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে নিল। দিয়া বলল, এখন কোথায় যাচ্ছি আমরা? বুঝতে পারছি না, কি একটা বিপদ। মামা, বিকল্প রাস্তা নেই কোনো? অন্য জায়গা দিয়ে যেতে পারবে না? বিকল্প রাস্তা তো আছে, কিন্তু সময় লাগবো। আচ্ছা লাগুক, দরকার হলে এক্সট্রা চার্জ দিব, কোনো সমস্যা নেই। তুমি শুধু সেফলি পৌঁছে দাও আমাদের। সাদিক ভাবলো তাহলে নুহাশের সাথে দেখা হবে কিভাবে। নুহাশকে ফোন দিতে যেয়ে দেখলো নেটওয়ার্ক নেই। সাদিক শব্দ করল। ড্যাম ইট। দিয়ার বেশ ভালোই লাগছে, অ্যাডভেঞ্চার জার্নি। এভাবে সারা রাত কেটে গেলেও বন্ধ হয় না। অনেকটা সময় কেটে গেল। গাড়ি চলছেই। দিয়া হঠাৎ খেয়াল করলো সাদিক গাড়ির সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। অন্ধকারে সাদিকের ঘুমন্ত মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু তবুও দিকে তাকিয়ে আছে। এক সময় দিয়ার চোখ পড়লো সাদিকের ফোনের দিকে। আচ্ছা, কি আছে এই ফোনে? একবার ঘেটে করে দেখলে কেমন হয়? সাদিকের মেসেঞ্জারে ঢুকে মেসেঞ্জার পড়তে ইচ্ছে হলো দিয়ার। তাহলে সাদিক সিঙ্গেল না গার্লফ্রেন্ড আছে সেটাও জানা যাবে। দিয়ার একবার মনে হলো কাজটা ঠিক না, পরে আবার মনে হলো ধুর, এত ভালো হয়ে কি লাভ। দিয়া সাদিকের ফোনটা হাতে নিল। ফোনের পিন কোড দিয়া জানতো 2024। লিখতেই ফোনের লক খুলে গেল। প্রথমেই ভাবলো মেসেঞ্জারে ঢুকবে, কিন্তু কি মনে করে জানি গ্যালারিতে ঢুকলো। আর তারপরে দিয়ার চোখ ছানা পড়া। গ্যালারিতে সাদিকের ছবি খুঁজে পাওয়া দুষ্কর। একটা মেয়ের ছবি দিয়ে সম্পূর্ণ গ্যালারি ভর্তি। মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো দিয়া। কে এই মেয়ে? গায়ের রং অনেকটা নাটি বিস্কুটের মতো, বড় বড় চোখ আর হালকা মোটা ঠোঁট, কুকুরানো চুল, আর চোখের পাপড়িগুলো খুব ঘন। এক কথায় মেয়েটি সুন্দরী। সাদিকের সাথে কয়েকটা সেলফি দেখতে পেল দিয়া। আচ্ছা, মেয়েটা কি সাদিকের গার্লফ্রেন্ড? খুঁজতে খুঁজতে একটা ফোল্ডার পেল। ফোল্ডারের নাম প্রাইভেট। দিয়া তবুও ঢুকলো সে ফোল্ডার দিতে, আর তারপর যেটা দেখলো নিজেই লজ্জা পেয়ে গেল। সাথে সাথে ফোনটা রেখে দিল সাদিকের কোলে। সে ভাবতে পারেনি এমন কিছু দেখতে হবে। ওই একই মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় কিছু ছবি, কিন্তু মেয়েটাকে সাদিকের গার্লফ্রেন্ড নাকি বউ? দিয়ার ভীষণ কান্না পাচ্ছে। সে ভেবেছিল সাদিক সিঙ্গেল, সাদিকের গার্লফ্রেন্ড থাকবে এমনটা কখনো ভাবেনি সে। কিন্তু কথা হলো, গার্লফ্রেন্ড থাকার পরেও সাদিক তানহার সাথে বিয়ে করতে কেন রাজি হয়েছিল? তাহলে এই মেয়েটিকে কি সাদিক ভালোবাসে না? যে কৌতূহল মেটাতে আরেকবার সাদিকের ফোনটা হাতে নিল। এবার ঢুকলো মেসেঞ্জারে। কারো প্রাইভেট চ্যাটিং করা উচিত না, কিন্তু দিয়া নিজেকে সামলাতে পারছে না। সে সাদিকের মেসেঞ্জারে তেমন কিছু পেল না। মেয়েদের সংখ্যা খুব কম। গার্লফ্রেন্ড টাইপ কারো মেসেজ দিয়ার চোখে পড়ল না, কিন্তু তার মানে এই নয় যে মেয়েটা সাদিকের গার্লফ্রেন্ড না। গার্লফ্রেন্ড না হলে এত ঘনিষ্ঠ ছবি থাকতো না। হতে পারে মেয়েটির সাথে সাদিকের ফোনে কথা হয়, কিংবা হোয়াটসঅ্যাপ, ইমোতে। দেশ সব চেক করলো। সাদিকের ফোনে ইমো নেই, হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু সেখানে সেরকম কোনো মেসেজ নেই। শুধু কয়েকটা গ্রুপ মেসেজ, ভার্সিটি ক্লাসের গ্রুপ হতে পারে। নেটওয়ার্ক না থাকায় দিয়া ঠিকমতো মেসেজগুলো দেখতে পারল না। কিন্তু যতটুকু দেখেছি তার থেকে এটুকু বোঝা যায় সাদিক এসব কোনো মাধ্যমেই ওই মেয়ের সাথে কথা বলে না। তাহলে কিভাবে কথা বলে? দিয়া আর ঘাটল না। চুপচাপ ফোনটা জায়গা মতো রেখে জানালা দিকে তাকিয়ে রইল। এখনো কান্না আসছে তার। সাদিক দিয়াকে আর চোখে একবার দেখে নিয়ে আবার আগের মতো শুয়ে রইল। সে এতক্ষণ জেগেই ছিল। ঠান্ডায় মাথা ব্যথা করছিল বলে গাড়ির সাথে হেলান দিয়ে চোখ বন্ধ রেখেছিল। দিয়ে ভেবেছে ও ঘুমিয়ে গেছে। সাদিক যেটা সন্দেহ করেছিল সেটাই ঠিক। দিয়া তার প্রতি দুর্বল, এজন্যই হয়তো নুহাসকে পাত্তা দিচ্ছে না। কিন্তু নুহাস সেটা জানতে পারলে কি করবে? কষ্ট পাবে। দিয়া তো কষ্ট পাবে। সাদিক চাইলেও দিয়াকে ভালোবাসতে পারবে না, কিন্তু নুহাস দিয়াকে অলরেডি ভালোবাসে। সাদিকের কি উচিত দিয়াকে সবটা বুঝিয়ে বলা? তাহলে হয়তো দিয়া কষ্টটা কম পাবে। এভাবে তিলে তিলে কষ্টের পর থেকে এটি ভালো নয় কি একেবারে সব কষ্ট শেষ হয়ে যাক? সে যখন দিয়াকে কোনোদিন ভালোই বাসতে পারবে না, তাহলে কেন শুধু শুধু আশাই রাখবে? সাদিক দিয়াকে সবকিছু জানানোর সিদ্ধান্ত নিল। এখনই বলে দিতে ইচ্ছে করছিল, কিন্তু বলতে পারল না। তার আগেই গাড়ি গন্তব্যে পৌঁছে গেছে। দিয়া সাদিকের কাজ ঝাঁকিয়ে ডাকল,
সাদিক ভাইয়া উঠুন না, আমরা চলে এসেছি। সাদিক জাগার ভং করে চোখ খুলল, তারপর দিয়াকে নামতে বলল। কিন্তু দিয়া নামতে পারবে না, আবার কোলে তুলতে হবে। এবার সাদিকের সত্যিই অস্বস্তি লাগছে। আগে দিয়ার অনুভূতির কতটা পরিষ্কারভাবে জানতো না সে, এখন জানতে পেরে সবকিছু যেন উলট পালট হয়ে যাচ্ছে। দিয়ার চোখের দিকে তাকাতেও পারছে না। দিয়ারও ইচ্ছে করলো না সাদিকের কোলে উঠতে। অন্য কারো বয়ফ্রেন্ডের কোলে চড়ার কোনো ইচ্ছে বা রুচি তার নেই। সাদিক দিয়াকে তুলতে আসলে দিয়া বলল, সমস্যা নেই, আমি হেঁটে যেতে পারবো। শিওর তুমি? হ্যাঁ, সব। ঠিক আছে, আসে তাহলে। সাদিকও আর জোর করলো না, দিয়াকে ধরে ধরে হাঁটাতে লাগলো। দিয়া এক পর্যায়ে সাদিকের হাত তো ছেড়ে দিল, বলল সে একাই পারবে। সাদিকে কথা বাড়ালো না, দিয়াকে একাই ছেড়ে দিল আর পেছন পেছন আসতে লাগলো। দিয়া কিছুটা সামনে গিয়েই ঠাস করে পড়ে গেল। সাদিক এবার আর কোনো কথা শুনল না, দৌড়ে গিয়ে দিয়াকে কোলে তুলে নিল। দিয়াও কিছু বলতে পারল না। সরু রাস্তাটা দিয়ে হাঁটছে সাদিক। সাদা গাছটার সামনে আসতেই তানহার সাথে দেখা হয়ে গেল। তানহা দিয়ার অবস্থা দেখে প্রথমে জোরে শব্দ করল। সাদিক বলল, শিস, আস্তে, বাসায় কেউ যেন টের না পায়। তানহা চুপ মেরে গেল। সাদিক দিয়াকে কোলে থেকে নামালো, তারপর তানহা ফিসফিস করে বলল, কি হয়েছে দিয়া তোর? কিছু না, পা একটু কেটে গেছে। কোথায় কেটেছে দেখি? পরে দেখাচ্ছি, আগে ভেতরে চলো। দিয়াকে সাদিকের দিকে ঘুরে বলল। আপনাকে ধন্যবাদ। সাদিক মুচকি হাসল। দিয়া তানহা চলে যাওয়ার পর সে সবুজ রঙের দোলনাটাই বসে পড়ল। তারপরে নুহাস আসলো আর এসেই জিজ্ঞেস করল, কাঁদুনি কই? তোর কাঁদুনি সুরক্ষিত আছে, ঘরে ঢুকে গেছে। তোদের তো আমি খুঁজতে খুঁজতে শেষ। কোন দিক দিয়ে আসলি? রাস্তা বন্ধ ছিল, তাই বিকল্প রাস্তা দিয়ে এসেছি। হ্যাঁ, আমিও সেজন্য সামনে আগাতে পারি নাই, অর্ধেক রাস্তায় গিয়ে ফিরে এসেছি। দে বিছানায় বসে দেখলো তোফা ঘুমিয়ে আছে। ঘুমন্ত তোফার মাথায় হাত বোলাতে বোলাতে দের একটা কথা মনে পড়ল। সে তানহাকে জিজ্ঞেস করলো, তানহা, খাবার এসেছে? হ্যাঁ এসেছে, কিন্তু অনেক কাহিনী হয়েছে। কি কাহিনী? মাহাতুমি শয়তানটা তোকে মাঝ রাস্তায় রেখে পালিয়েছিল না? দিয়ে মাথা নিচু করে বলল, বেশি দূর যেতে পারিনি, কিন্তু মেন রাস্তার মোড়ে ছোট মামার কাছে হাতে নাতে ধরা খেয়েছে। তারপর আচ্ছা মতো পিটুনি। খাবার চুরির জন্য না, কিন্তু তোকে মাঝ রাস্তায় ফেলে আসার জন্য। তারপর কি হলো? বাসে তো হুলুস থুলুস বেঁধে গিয়েছিল। তারপর নহাস ভাইয়া বলো তুই সাদিক ভাইয়ের দেখা পেয়েছিস আর উনিও তোদের আনতে যাচ্ছে। তারপরে না সবাই ঠান্ডা হলো। তাহলে একটু রসিকতার সুরে বলল, কিন্তু কেউ তো আর এটা জানতো না তুমি সাদিক ভাইয়ের কোলে চড়ে বেড়াচ্ছ। দে জানতো তানহা এই বিষয়টা নিয়ে একটা খোঁটা দিয়েই ছাড়বে, তাই কোনো উত্তর দিল না। চুপচাপ বিষয়টাকে ইগনোর করতে চাইল। তানহা সিরিয়াস হয়ে বলল, বাই দ্য ওয়ে, পায়ে কি হয়েছে দেখি? এত বড় ব্যান্ডেজ কেন? তানহা পায়ে হাত দিতে নিলে দিয়া পা সরিয়ে দিল, বলল, তেমন সিরিয়াস কিছু হয়নি। অবশ্য ব্যথাটা পেয়ে তোর জন্য ভালোই হয়েছে, আশীর্বাদ স্বরূপ বলা যায়। মানে? এই যে সাদিক ভাইয়ের কোলে উঠতে পারলি। বলে হেসে দিল তানহা। দিয়া বলল, আরেকবার এসব কথা বললে না তোর মাথার চুল টেনে ছেড়ে দেবো একদম আমি। হ্যাঁ হ্যাঁ, এখন আর এত লজ্জা পেতে হবে না। তানহা ভাবছে দিয়া লজ্জা পাচ্ছে, কিন্তু দিয়া মোটে লজ্জা পাচ্ছে না। তার আসলে বিরক্ত লাগছে। সাদিকের ব্যাপারে আপাতত আর কিচ্ছু ভাবতে চায় না দিয়া। তানহা বলল, শোন দিয়ামণি, তোকে একটা কথা বলি। আমার কি মনে হয় জানিস? আমি শুনতে চাই না, তুই চুপ করে থাক। ফাজলামো না, সিরিয়াস কথা শোন। কি কথা? আমার মনে হয় নহাস ভাইয়া তোকে পছন্দ করে। কি? যা, আন্দাজি কথা। না সত্যি। সাদিক ভাইয়াই পছন্দ করে না, আবার নুহাস ভাইয়া। ওনার মতো সাদা বান্দর আমার মতো কালা বান্দরকে কোন দুঃখে পছন্দ করতে যাবে? তাও তুই আর ইসি থাকতে? অসম্ভব। এসব কথা শুনে আমার মন চাই তোকে গুনে গুনে 10টা চর দিয়ে সব কয়টা দাঁত ফেলে দিতে। দিয়া চুপ করে রইল। একটু পর বলল, ওনার চোখ দেখেই বুঝেছি তুই সামনে থাকলে উনি নার্ভাস হয়ে যায়। তোর সাথে কথা বলতে গেলে তোতলাই, কি বলবে খুঁজে পায় না, হাঁসফাঁস করে, ঘন ঘন চোখের পলক ফেলে। হতে পারে ওনার মৃগী রোগ আছে। ফালতু কথা বলিস না, আসলেই তোকে পছন্দ করে, আর সাদিক ভাইও সেটা জানে। মানে? হ্যাঁ আমি বুঝি। নওয়াজ ভাইয়া যখন তোর সামনে নার্ভাস সিস্টেম খুলে বসে, সাদিক ভাইয়া সেটা দেখে মুচকি মুচকি হাসে, মজা নেয়। তুই সব বুঝিস না? তুই কি মানুষের মনের ভেতর ঢুকে বসে থাকিস? এসব জানতে মনের ভেতর ঢোকা লাগে না, একটু খেয়াল করলেই বোঝা যায়। আর তুই তো হলি একটা গাধি, আমার দেখা সেরা গাধি। নওয়াজ ভাইয়ের মতো এত হ্যান্ডসাম একটা ছেলে সারাক্ষণ তোর দিকে প্রেম প্রেম নজর নিয়ে তাকিয়ে থাকে, আর তুই কিনা
পছন্দ করিস ওই স্কালটাকে? আরে সাদিক ভাইয়া তো তোকে ভাবি মনে করে। কি ভাবি? কথাটা তীরের মতো দিয়ার বুকে এসে বিঁধল। তানহার কথা অবিশ্বাস করার কোনো উপায় নেই। তানহা অত্যন্ত বিচক্ষণ। সে যেটা ধারণা করে সেটা সবসময় ঠিক হয়, কিন্তু এখন দিয়ে প্রাণপণে চাইছে তানহার এই ধারণাটা যেন ভুল হয়। রাতের দিকে পায়ের ব্যথাটা খুব বেড়েছে দিয়ার, সাথে জ্বরও এসেছে। তানহা, তোফা আর দিয়া এক রুমে ঘুমাচ্ছিল। দিয়ার জ্বরের বিষয়টা টের পেয়ে তানহা থার্মোমিটার খুঁজতে তার বাবার ঘরে গেল। সেখানে এখন তানহার মা ঘুমাচ্ছে। ওই রুমে যেতে হলে ড্রয়িং রুমটা ক্রস করে যেতে হয়। ড্রয়িং রুমের এক পাশের বিছানায় আবার সাদিক ঘুমায়। তখন সাদিকের খুব জ্বর এসেছিল। জ্বরে আবুল তাবুল বকছিল সাদিক। তানহা সেটা শুনতে পেয়ে থেমে গেল। বিয়েটা রিজেক্ট করে দেওয়ার পর থেকে সাদিক তানহার সাথে আর একবারও কথা বলেনি, এমনকি তানহার সামনেও আসেনি। যতবার দেখা হয়েছে সাদিক মাথা নিচু করে তানহাকে এড়িয়ে গেছে। আচ্ছা, ছেলেটাকে মাইন্ড করলো, হয়তো তার আত্মসম্মানে লেগেছে তানহা তাকে রিজেক্ট করেছে বলে। তানহা কাছে এগিয়ে গেল। সাদিক চোখ বন্ধ রেখে বিড়বিড় করছে, ঘুমাচ্ছে না জেগে আছে ঠিক বোঝা যাচ্ছে না। তানহা একবার ভাবলো সাদিকের কপালে হাত দিয়ে দেখবে জ্বর আছে নাকি নেই।